president, the worst presidency in the history of our country. You're the sucker. You're the loser. মার্কিন নির্বাচনী বিতর্কে দুই প্রার্থীর বাকযুদ্ধ। ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বাইডেন, অভিযোগ ট্রাম্পের। চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন ডেমোক্র্যাট নেতা। রাইসির মৃত্যুতে ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটার উপস্থিতি কম। শনিবার ফল ঘোষণা। গাজায় গোলাবর্ষণ অব্যাহত ইসরায়েলি বাহিনীর। হতাহত অনেক, পাল্টা প্রতিরোধ হামাসের। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। এবং ভারী বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রাইভেট কারের ওপর ধসে পড়ল টার্মিনালের ছাদ। প্রাণ গেল একজনের, আহত 6। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টিভি বিতর্কে বাকযুদ্ধে লিপ্ত হলেন বর্তমান ও সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সিএনএনের আটলান্টা স্টুডিওতে একে অপরকে তির্যক ভাষায় ঘায়েল করেন। ট্রাম্প বলেন, বাইডেন মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট, তার শাসনামল যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। অপরদিকে ট্রাম্পকে আদালতে দোষী সাব্যস্ত এক অপরাধী হিসাবে আখ্যা দিয়ে বাইডেন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। National debt of any president in a 4-year period. More people died under his administration. মার্কিন রাজনীতিতে এই প্রথম বর্তমান ও সাবেক কোনো প্রেসিডেন্ট ডিবেটের মঞ্চে। 4 বছর পর আবারও মুখোমুখি বাইডেন ট্রাম্প। শুরুতেই যেন দুজন ছিলেন যুদ্ধাংদেহী। করমর্দন কিংবা শুভেচ্ছা বিনিময় দূরে থাক, দুজন দুজনের দিকে ফিরেও তাকাননি। বিতর্কে প্রাধান্য পায় অর্থনৈতিক ইস্যু। বাইডেন দাবি করেন কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাইডেন মার্কিন নাগরিকদের জন্য কিছুই করেননি। You ought to be ashamed of yourself. What you have done, how you've destroyed the lives of so many people. বিতর্কে উত্তেজনা ছড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুরুতে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে ট্রাম্প পুতিনের যুদ্ধ বন্ধের শর্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। আর বাইডেন মনে করেন পুতিন একজন যুদ্ধাপরাধী। বিতর্কে উঠে আসে গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গ। সঞ্চালকের এক প্রশ্নে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। আর বাইডেন বলেন, একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না। We saved Israel. We are the biggest producer of support for Israel of anyone in the world. We are very, very close to World War III, and he's driving us there. They don't respect him. They don't fear him. বাইডেনের অভিবাসন নীতি নিয়েও কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন। জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ট্রাম্পের প্রতিটি কথা মিথ্যা ও বানোয়াট। সাবেক প্রেসিডেন্টের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেন বাইডেন। My son was not a loser, was not a sucker. You're the sucker. You're the loser. Without question, the worst president, the worst presidency in the history of our country. বিতর্কে উঠে আসে স্বাস্থ্য, শিশু ও বয়স্ক সেবা এবং সামাজিক নানা ইস্যু। I think it's very important. বিশ্লেষকরা বলছেন, জো বাইডেন বিতর্কে ছিলেন খানিকটা দুর্বল, আর ট্রাম্প অনেক বিষয় এড়িয়ে গেছেন, মিথ্যাচার করেছেন। বিতর্কের পর এক জরিপে ট্রাম্প দর্শক সমর্থন পেয়েছেন 67%, আর বাইডেন পেয়েছেন 33%। দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হবে 10ই সেপ্টেম্বর। আর চলতি বছরের নভেম্বরের 5 তারিখ হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাইডেনের বিতর্ক দেখতে মুখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মার্কিন গণমাধ্যমগুলো বলছে রেকর্ড সংখ্যক মানুষ এই ডিবেট দেখেছেন। আটলান্টা স্টুডিওর সামনে বিক্ষোভও করেছেন শত শত মানুষ। একদিকে যখন প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজন, ঠিক তখন উল্টো চিত্র সিএনএনের আটলান্টা স্টুডিওর বাইরে। এদিন সকাল থেকেই আটলান্টায় ভিড় করতে শুরু করেন শত শত মানুষ। এই শহরেই প্রথম বিতর্কে মুখোমুখি হয় ট্রাম্প বাইডেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের বিতর্কের স্থানে জড়ো হয়ে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় গাজাকে মুক্ত করো, সাম্রাজ্যবাদ ধ্বংস করো স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই স্থান। অনেক বিক্ষোভকারীকে ফিলিস্তিনের পতাকা বহন করতেও দেখা যায়। যদিও স্থানীয় পুলিশ জানায় কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না হওয়ায় গ্রেপ্তার হননি কোনো আন্দোলনকারী।
এদিকে ট্রাম্প বাইডেনের ঐতিহাসিক এই বিতর্ক দেখতে মুখিয়েছিলেন দেশটির বাসিন্দারা। চলন্ত বিমান, রেস্তোরাঁ, ঘরবাড়ি যে যেখানেই ছিলেন সেখান থেকেই পুরো বিতর্ক দেখেন। সবচেয়ে বেশি উপভোগ করেছেন ট্রাম্পের সমর্থকরা। এই বিতর্কে তাদের জয় হয়েছে বলে দাবি করা হয়। সাধারণ মানুষও অনেকে ট্রাম্পের জন্যই ডিবেট দেখেন। নাদিম মারজান, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয় ভোট, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট গ্রহণের প্রথম প্রহরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পরে গণমাধ্যমকে বলেন, ইরানের শক্তিমত্তা ও সম্মান এই নির্বাচনের উপর নির্ভর করছে। ইরানের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসার আহ্বান জানান খামেনি। এদিকে সকাল থেকে ভোট কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হবে। বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ নির্বাচন করতে না পারায় আগ্রহ হারিয়েছেন অনেক ভোটার। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন 4 প্রার্থী। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। শনিবার ফল ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় অবিরাম গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণে বাঁচতে শহরটি ছেড়ে অনিশ্চিত গন্তব্যে ছুটছেন ফিলিস্তিনিরা। এমনকি নিরীহ ফিলিস্তিনিদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। তবে দখলদার বাহিনীকে রুখতে পাল্টা হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। এদিকে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। প্ল্যাকার্ড হাতে তেল আবিবের রাস্তায় নামেন বিক্ষোভধরা। বেশ কয়েকটি টায়ারে আগুনও দেয় তারা। 8 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শুক্রবারও উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বোমা ও ট্যাঙ্ক হামলা চালায় দখলদার সেনারা। বিশেষ করে গাজা সিটির কেন্দ্রস্থলে ও রাফার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হন। উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। যদিও একদিকে হামলা চালিয়ে অন্যদিকে ফিলিস্তিনিদের আরও দক্ষিণাঞ্চলে সরে যেতে নির্দেশ দিয়েছে তেল আবিব। তবে পাল্টা প্রতিরোধ গড়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি সেনাদের ওপর কামান ও গোলাবর্ষণ জোরদার করার কথা জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। ইসরায়েলি সেনাদের কমান্ড সদর দফতরকে লক্ষ্যবস্তু করে স্বল্প পাল্লার মিসাইল ছোড়ার খবর পাওয়া গেছে। প্রতিদিনই দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মমতার শিকার নিরীহ গাজাবাসী। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই হামাস নির্মূলের নামে এমন তাণ্ডব চালিয়ে এখন পর্যন্ত 38,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করলেও তাতে কর্ণপাত করছে না তেল আবিব। তবে শুধু বাইরেই নয়, নিজ ভূখণ্ডেও তুমুল চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবারও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি। প্ল্যাকার্ড হাতে নেতানিয়াহুর পদত্যাগের দাবি সহ দেন সরকার বিরোধী নানা স্লোগানও। একই সঙ্গে সড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে করেন প্রতিবাদ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে মুসলিম বিশ্বকেও লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরই মধ্যে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা। গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। এমন অবস্থানের কারণে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েল। চলমান উত্তেজনার মধ্যে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারার পার্লামেন্টে দেয়া ভাষণে মুসলিম বিশ্বকে দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরদোয়ান বলেন, পশ্চিমাদের সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহু, যা অঞ্চলটিতে ডেকে আনবে বিপর্যয়। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে আরো বলেন, মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাই সবাইকে লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তার। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়জন নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। যুদ্ধের জেরে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানাপোড়েন বাড়ছে, যা সর্বাত্মক ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে। এরই মধ্যে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে গোলাবর্ষণের কারণে উভয় পাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিয়ে সংক্রান্ত মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও স্ত্রী বুশরার আবেদন খারিজ। রায় ইসলামাবাদ আদালতের, সাজা বহাল থাকায় থাকতে হচ্ছে কারাগারে। ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রাইভেট কারের ওপর ধসে পড়েছে টার্মিনালের ছাদ। এতে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। এই ঘটনার পর দুপুর পর্যন্ত 1 নম্বর টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হয়, বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। এদিকে টানা 2 দিনের বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, সৃষ্টি হয় যানজটের। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। শুক্রবার স্থানীয় সময় সকালে প্রবল বৃষ্টিতে ধসে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ। টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ধসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় 1 নম্বর টার্মিনালের বিমান চলাচল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। এই টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হতো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে দিল্লিতে। টানা 2 দিনের বৃষ্টিতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বেশ কয়েকটি রাস্তায় কোমর সমান পানি জমে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরেই দিল্লির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াচ্ছিল। এদিন বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় 35.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত 154 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে আনহুই প্রদেশের একটি গ্রাম। শুক্রবার এই ঘটনা ঘটে। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা দেখা দেয়। এর মধ্যে প্রদেশটিতে জারি করা হয়েছে সতর্কতা। বন্যা কবলিত বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ সরবরাহে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে দীর্ঘ 9 দিন ধরে হওয়া প্রবল বৃষ্টিপাতে পানি বেড়ে যাওয়ায় হুয়াংশান শহরে প্রায় 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে প্রদেশটিতে জারি করা হয় সতর্কতা। 2 সপ্তাহ ধরে চলা ভারী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের প্রায় 32 কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে দেশটির সরকার। কর বৃদ্ধির প্রস্তাব বাতিলের ঘোষণা দিলেও বিক্ষোভে উত্তাল কেনিয়া। এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। পাল্টা জবাবে ইট পাটকেল ছুঁড়ে বিক্ষুব্ধরা। এদিকে বিক্ষোভ সহিংসতায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের রাস্তা দখল করে সরকার বিরোধী স্লোগান দেন তারা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সামলাতে আটকও করেন বেশ কয়েকজন। পাল্টা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এখানেই শেষ নয়, খুব দ্রুত প্রেসিডেন্টের বাসভবন দখল করার আলটিমেটামও দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি সামলাতে রাজধানীর একটি স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েন করে নাইরোবি কর্তৃপক্ষ। শুধু নাইরোবি নয়, দেশটির বন্দর নগরী মোম্বাসায় এবং পশ্চিমাঞ্চলীয় কিসুমু শহরেও অব্যাহত রয়েছে বিক্ষোভ। কর বৃদ্ধির প্রস্তাব বাতিলের ঘোষণা দিলেও প্রেসিডেন্টের এই আশ্বাস বিশ্বাসযোগ্য নয় বলে জানান তারা। মঙ্গলবার কর বৃদ্ধির প্রতিবাদে ফুঁসে ওঠে কেনিয়া। এদিন দেশটির পার্লামেন্ট ভবন চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেয় ভবনের একটি অংশে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। তাদের ভেতর বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বাড়ছে মৃতের সংখ্যা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিয়ে সংক্রান্ত মামলায় সাজা স্থগিত চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের এ রায় দেন। এতে সাজা বহাল থাকায় কারাগারেই থাকতে হচ্ছে তাদের।
এর আগে 2018 সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। তবে গত বছর ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা। অভিযোগ ছিল মানেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ পর নির্দিষ্ট সময় পার না হতে বিয়ে করেন বুশরা বিবি। পরে গত 3 ফেব্রুয়ারি ওই মামলার রায় দেন রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারের একটি আদালত। রায়ে কারাবন্দী ইমরান খান ও বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। EDF Aluminium, redefine possibilities. এবার চীন ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করল তাইওয়ান। বৃহস্পতিবার তাইপের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। জানা গেছে, তাইওয়ানের স্বাধীনতাকামী কট্টর সমর্থকদের ওপর চীন মৃত্যুদণ্ড আরোপের হুমকির জেরে এমন সতর্কতা আরোপ করা হয়েছে। এর আগে গত শুক্রবার তাইপের স্বাধীনতাকামী আন্দোলন উস্কে দেয়া ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বেইজিং। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের কর্ণাটকে ট্রাকে মিনিবাসের ধাক্কা, প্রাণ গেল 13 জনের। স্লোভাকিয়ায় ট্রেন বাস সংঘর্ষে নিহত 6। পেরুর দক্ষিণাঞ্চলে সড়কে কয়েকজন হতাহত। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, প্রায় 2,500 একরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল আবাসিক এলাকায় কাছাকাছি ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এর মধ্যে 1000-এর বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সবাইকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অনেকেই স্থানীয় হাই স্কুলে আশ্রয় নিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে বিমানের সাহায্যে পানি ছেটানো হচ্ছে। এছাড়া কাজ করছে দমকল কর্মীরা। তবে শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 শিশুসহ 13 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 2 জন। শুক্রবার স্থানীয় সময় সকালে কর্ণাটক রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি মিনিবাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মিনিবাসটির যাত্রীরা তীর্থস্থান থেকে বাড়ি ফিরছিলেন। স্লোভাকিয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ট্রেন ও বাসের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে নভ জামকি শহরে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি প্রাগ থেকে বুদাপেস্টে যাচ্ছিল বলে জানা গেছে। এই ঘটনায় বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ট্রেন চালক দগ্ধ হন। পরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পেরুর দক্ষিণাঞ্চলে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 25 জন। বৃহস্পতিবার দেশটির পুনো শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। প্রাথমিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের মধ্যে ফরাসি পর্যটকও ছিলেন। সড়ক দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানতে চলছে তদন্ত। রাশিয়ার উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 46 জন। বুধবার 250 যাত্রী নিয়ে রাশিয়া দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনটি। যাত্রীদের উদ্ধার কাজে 2টি সহায়তাকারী ট্রেন এবং তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়। সাম্প্রতিক বন্যার কারণে ট্রেনের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে গুণগত মান বাড়ছে উচ্চশিক্ষার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে বিশ্বে দেশটির শিক্ষার মান 7ম আর ইউরোপে 2য় অবস্থানে। এতে অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদেরও। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির শিক্ষা ব্যবস্থার প্রতি ধীরে ধীরে আরও আগ্রহ বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের। 2018 ও 2019 সালে ইতালির বিদেশি ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে ছিল মাত্র 55,000, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখেরও বেশিতে। উচ্চশিক্ষার ডিগ্রি নিতে বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যাও প্রায় 8,000-এর বেশি।
সবশেষ দেশটির এক রিপোর্টে উঠে আসে ইতালির সার্বিক শিক্ষার গুণগত মান বিশ্বে সপ্তম আর ইউরোপে দ্বিতীয় অবস্থানে। এতে ব্যাপক খুশি দেশটির স্থানীয় ও সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমি এখানে বর্তমানে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করে আই থিঙ্ক আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছি। এখানে অনেক ভালো ফ্যাসিলিটিস আছে লেখাপড়ার জন্য। শিক্ষাক্ষেত্রে ইতালির রয়েছে ঈর্ষণীয় ইতিহাস। 1088 সালে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল দেশটিতে। বিশ্বের প্রথম বলোনিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনকারী ইতালির শতাধিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 18 লাখ ছাত্রছাত্রী রয়েছে। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নাম এসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার। গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তালিকায় সবচেয়ে কম বসবাসযোগ্য শহরগুলোর ভেতর রয়েছে করাচি ও ঢাকা। সৌন্দর্যের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার খ্যাতি বরাবরই রয়েছে। তবে শুধু সৌন্দর্যই নয়, বসবাসের দিক দিয়েও এ শহর অতুলনীয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেল ভিয়েনা। বুধবার যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে মোট 100 পয়েন্ট রয়েছে। এর মধ্যে যে শহর যত বেশি পায় তালিকায় সেটির অবস্থান তত উপরে থাকে। এতে 5টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়। সেগুলো হলো স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংস্কৃতি, শিক্ষা এবং অবকাঠামো। চলতি বছর 173টি শহরের সূচক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি সূচকে শীর্ষে স্থান পেয়েছে। তালিকার সবচেয়ে কম বাসযোগ্য 5 শহর হল দামেস্ক, ত্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি। ষষ্ঠ অবস্থানে আছে ঢাকা, অর্থাৎ পাকিস্তানের করাচির এক ধাপ ওপরে এর অবস্থান। অব্যাহত ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ বাংলাদেশের ঢাকার তুলনায় 3 ধাপ উপরে আছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির এই রাজধানী বাসযোগ্য শহরের তালিকায় এবছর 165তম অবস্থানে রয়েছে। অধরা শ্রেয়সী, অথই, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরো একবার। The worst president, the worst presidency in the history of our country. You're the sucker. You're the loser. মার্কিন নির্বাচনী বিতর্কে দুই প্রার্থীর বাকযুদ্ধ। ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বাইডেন, অভিযোগ ট্রাম্পের। চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন ডেমোক্র্যাট নেতা। রাইসের মৃত্যুতে ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটার উপস্থিতি কম। শনিবার ফল ঘোষণা। এবং ভারী বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রাইভেট কারের ওপর ধসে পড়ল টার্মিনালের ছাদ। প্রাণ গেল একজনের, আহত 6। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। তামিম, ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।